ডক্টর ইউনূস হয়ে গিয়েছেন ভাসুর, মুখে নাম নেওয়া নিষেধ, ওনার নামে কিছু বলা যাবে না। ভাসুর আসলে অসুর ছিলেন এবং উনি যে অসুর সেটার প্রমাণ উনি করেছেন। উনি নিয়োগ দিয়েছিলেন নূরজাহান বেগমকে। উনি নূরজাহান বেগমকে নিয়োগ দেওয়ার সাথে সাথে যে কয়েকটি সংগঠন এবং ব্যক্তি এটা প্রতিবাদ করেছিলেন তার মধ্যে আমি ছিলাম। ফেসবুকে আমার রিল আছে, আমি বলেছিলাম যে অযোগ্য উপদেষ্টা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার 12টা বাজিয়েছে। কাঙ্গাল আমি, বাঙ্গালও আমি, এবং আমাদের মতো কাঙ্গাল এবং বাঙ্গালদের কথা বাসি হলে ফলেছে। উনি একটা স্বাস্থ্য কমিশন করেছিলেন। ওনার যতগুলি কমিশন তার মধ্যে 2টা হচ্ছে সবচেয়ে খারাপ ছিল, তার মধ্যে একটা নারী কমিশন আর একটা হচ্ছে স্বাস্থ্য কমিশন। সেখানে উনি রাজনীতিকরণ এবং দলীয়করণকে প্রশ্রয় দিয়েছিলেন। এটা বলতে গেলে আপনার এরকম 2টা অনুষ্ঠান লেগে যাবে। আমি শুধু পরিষ্কারভাবে কিছু জিনিস বলি যে কারণে হামেরই আউটব্রেক হয়েছে। এফডিএসআর নামে আমাদের একটি অরাজনৈতিক সংগঠন আছে। এফডিএসআরও চিঠি দিয়ে এটার প্রতিবাদ করেছিল, বিবৃতি দিয়েছিল যে নূরজাহান বেগমকে উপদেষ্টা করাটা ঠিক হয় নাই। স্বাস্থ্য ব্যবস্থা একটা অত্যন্ত জটিল বিষয় এবং এটা একটা ক্রমচলমান বিষয়। এটা বন্ধ হতে পারবে না ডে টু ডে। এটা প্রত্যেক মিনিটে মিনিটে এটা কেয়ার নিতে হয়। এই জায়গাতে এমন একজন লোককে দিয়েছিলেন যার জীবনের অভিজ্ঞতা হচ্ছে ঋণ আদায় করা, ঋণ দেওয়া, গ্রামীণ ব্যাংকে তার সহকর্মী, যার কোনো অভিজ্ঞতা নাই। যাই হোক, টিকার প্রসঙ্গে আসি। টিকা যে বিষয়টি, এটি ইপিআই, এক্সটেন্ডেড প্রোগ্রাম অফ ইমিউনাইজেশন, এটা শুরু হয়েছিল জিয়াউর রহমানের শাসনামলে, যখন তিনি সামরিক শাসক। তার আগে 74 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বিষয়ে আলোচনা শুরু করেছিল। 78 সালে আমাদের এখানে এটা শুরু হয়েছিল এবং এটা বাংলাদেশের হেলথ সিস্টেমের যে সাকসেস, তার মধ্যে সবচেয়ে সাকসেসফুল একটা জায়গা। বাংলাদেশকে যে হেলথ মিরাকেল বলা হয় তার মধ্যে একটা হচ্ছে টিকা। এবং এই টিকা সংগ্রহ অবহেলা কিভাবে হয়েছিল? সরকার তখন থেকে দেখেছিলেন যে কিছু কিছু কাজ রয়েছে যে কাজগুলি ক্রমাগত চলমান না রাখলে অসুবিধা হয়। এবং এটা চলমান রাখতে গেলে কি হয় আপনি জানেন যে সরকারি কাজে দীর্ঘসূত্রিতা থাকে, টেন্ডার হয়, এটা হয়, বিডিং হয়। অনেক সময় যিনি টেন্ডার জেতেন তিনি অসমর্থ হয়ে যান, জিনিসপত্র সাপ্লাই দিতে পারেন না। তো এইসব কারণে এই জটিলতা দূর করার জন্য সরকার তার প্রাইমারি ফোকাস যেসব এরিয়াতে, সেই সব এরিয়াতে সরকার কি করেছিলেন, এইচপিএনএসপি, হেলথ পপুলেশন অ্যান্ড নিউট্রিশন সেক্টর প্ল্যান, এই নামে একটা দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নিতেন এবং এইখানে সরকার টাকা দিতেন। টাকা দিয়ে এইটাকে কি করতেন, এইটাকে তারা চালু রাখতেন, যার মধ্যে টিকা সংগ্রহ একটি। এখন আমি একটু পেছন থেকে আসি। বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের দায় আছে। যে বাজেট অন্তর্বর্তী সরকার হাতে পেয়েছিলেন, আওয়ামী লীগ সরকার কিন্তু বাজেটটা দিয়ে ফেলেছিলেন জুন মাসে, এবং এই যে 41,407 কোটি টাকা ওই সময় সরকার বরাদ্দ দিয়েছিল, যার মধ্যে 3,356 কোটি টাকা আগের বছরের চেয়ে বেশি ছিল। কেন? 4টা বিষয় তারা বলেছিল। একটা হচ্ছে স্বাস্থ্য বিভাগে লোকজন নিয়োগ করতে হবে নতুন, কেননা লোকের স্বল্পতা আছে, এবং এটা একটা কারণ আছে। আমরা একটা গবেষণা করেছিলাম, সেই গবেষণার ফলাফলটা তখন হাতে এসেছিল। এটা করাই হয়েছিল আওয়ামী লীগ সরকারকে শিক্ষা দেওয়ার জন্য, কারণ আওয়ামী লীগ সরকার এই সমস্যাগুলিকে অবহেলা করতেন একটা সময়, যার মধ্যে একটা হচ্ছে লোকবল। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আন্ডারস্টাফড এখনো। দ্বিতীয় হচ্ছে মেডিকেল সাপ্লাই চালু রাখা। অনেক ঔষধপত্র রয়েছে এবং অনেক র মেটেরিয়াল রয়েছে ফার্মাসিউটিক্যালের, যেগুলি আমাদের ইডিসিএল কিনে বানায়, এগুলোর যাতে চালু থাকে, কেননা বাংলাদেশ মধ্যায়ের দেশ হয়ে যাবে এবং হয়ে গেলে অনেক কিছু বেশি দামে কিনতে হবে। আরেকটা হচ্ছে স্পেশাল প্রোগ্রামে ফোকাস। এর মধ্যে ছিল ইপিআই, টিকা সংগ্রহ, এবং ফ্রি মেডিকেল সার্ভিসেস ফর দ্য পুয়ার, গরিবদেরকে যে ফ্রি মেডিকেল সার্ভিস দেওয়া হয়। এবং সবশেষে ছিল যেটা আওয়ামী লীগ সরকার পছন্দ করতো, বাড়িঘর বানাতে, কিছু মেডিকেল কলেজ, কিছু হাসপাতালগুলো বানাবে। এখন দেখেন এই টাকাটা হাতে পেয়েছিল তো এই সরকার, মানে বরাদ্দ ছিল, তার মানে তারা খরচ করতে পারতো। তারা কি করলো, একই সাথে কিন্তু আওয়ামী লীগ সরকার টিকা ক্রয়ের নির্ভরতা বা এই নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছিল। এই জন্য এইচপিএনএসপি যখন শেষ হয়ে যাচ্ছে জুন মাসে, তারা নতুনভাবে আবার এটা যে সই করবো এটা করার সময় পায় নাই। জুলাই মাসে আন্দোলন হয়েছে, তারপরে আগস্ট মাসে 5 তারিখে তারা নাই, এবং তারপরে তাদের প্রচুর দুর্নীতি, এটা সেটা সব আবিষ্কার হচ্ছে। কিন্তু এই জায়গাতে এই দুর্নীতির অজুহাত হ্যান ত্যান এগুলি দিয়ে এই স্বাস্থ্য বিভাগে নূরজাহান বেগম এবং তার যে সহকারী উপদেষ্টা এবং তার সঙ্গে যে 3 জন ভৃত্য নিয়োগ করেছিলেন, ব্যক্তিগত ভৃত্য, যারা সারাক্ষণ ঘুষ নিতেন ডাক্তারদের কাছ থেকে, বিভিন্ন জনদের কাছ থেকে পোস্টিং ট্রান্সফার এসব দিয়ে, তারা করলো কি, তারা এই টিকা ক্রয়কে বললো যে আমরা নিজেরা করব, ইউনিসেফকে দেওয়া যাবে না, কারণ এখানে কমিশন বাণিজ্য হয়। এবং এই কথা বলে তারা নিজেরা এটা করতে গিয়ে পারলেন না, এবং না পেরে যে কাণ্ডটা করলেন, টিকা শুধু নয়, এই পুরো স্বাস্থ্য ব্যবস্থার বহু কার্যক্রম, 38টার মতো ওপি আছে এই এইচপিএনএসপির আন্ডারে, সবগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা হামে শিশু মরছে থেকে দেখতে পাচ্ছেন। কিন্তু এইডসের মহামারী যে বাড়তে শুরু করেছে, আমাদের যে এইডস কিন্তু সবসময় এখানে আমাদের একটা কন্ট্রোলড অ্যাটমসফিয়ারে আছে। এইডসের রোগী বাড়তে শুরু করেছে, কারণ ওষুধ দেওয়া বন্ধ ছিল এবং এই ব্যাপারে যেসব মানে সচেতনতামূলক প্রক্রিয়া সব বন্ধ ছিল। ব্লাড প্রেশার, অ্যাজমা,
কুষ্ঠ, যক্ষা এগুলির ওষুধ কিন্তু সরকার বিনামূল্যে বিতরণ করত। এইগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনি যদি যান তাহলে দেখবেন ডিজি অফিস থেকে একটার পর একটা চিঠি দিয়েছে। এই নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজের লাইন যারা দেখেন তারা কোনো কিছু তাদের কাছে বরাদ্দ দেওয়া হয় না। এই মুহূর্তে বাংলাদেশে প্রোস্টেট রোগীদের পেট স্ক্যান বন্ধ। কেন? কারণ এই যে পেট স্ক্যানের যে একটা রিয়েজেন্ট থাকে প্রোস্টেট স্পেসিফিক, সেইটার আমদানি হয় নাই। এটা তো এই সরকারের আমদানি করার কথা না, এটা থাকার কথা, এটা কন্টিনিউয়াস চালু থাকার কথা, এটা তারা করেন নাই। এইভাবে তারা সাপ্লাই চেইনটাকে ডিসরাপ্ট করে দিয়েছেন। বিভিন্ন জায়গায় সাপ্লাই চেইন ডিসরাপ্ট হয়েছে। তার মধ্যে কি করেছেন? এই টিকা দেয় যে কর্মী, তাদের বেতন বন্ধ। কমিউনিটি হেলথ ক্লিনিকে বেতন বন্ধ, তারা চলে গিয়েছে রাজপথে। এবং আপনি জানেন যে গাড়িগুলি দিয়ে বা যা দিয়ে এই টিকাগুলিকে বিভিন্ন জায়গায় পৌঁছানো হয়, এদের তেল সরবরাহ বন্ধ ছিল টাকার অভাবে। টাকা কি ছিল না? টাকা কি তারা গণভোটের প্রচারণার জন্য খরচ করেন নাই? টাকা কি তারা বিভিন্ন খাতে খরচ করেন নাই? তারা জাদুঘর বানিয়ে টাকা খরচ করেন নাই? তারা অন্য জায়গায় টাকা খরচ করেন নাই? কিন্তু তারা জুলাই যোদ্ধাদের চিকিৎসার ক্ষেত্রে সমান অবহেলা করেছেন। এই পুরো স্বাস্থ্য ব্যবস্থা না পেরেছে লোকজনকে ওই সময় চিকিৎসা দিতে, না পেরেছে টিকা সংগ্রহ করতে, না পেরেছে ওষুধপত্র দিতে। এবং আমি তো বাজেটের কথা বললাম, এই বাজেট তো তাদের কাছে ছিল, তারা এটা খরচ করলেন না কেন? ইউনিসেফ তাদেরকে বলেছে ফর গডস সেক, আল্লাহর ওয়াস্তে, এটার বাংলা হচ্ছে আল্লাহর ওয়াস্তে করেন। আল্লাহর ওয়াস্তেও তাদের কানে এটা ঢুকে নাই। এবং এখন তারা আবল তাবল সাক্ষাৎকার দিচ্ছেন বিভিন্ন পত্রিকাতে, এইটা সেইটা নানান কথা। আমরা পাবলিক প্রকিউরমেন্ট রুলস ফলো করার চেষ্টা করেছি। পাবলিক প্রকিউরমেন্ট রুলস কোথায় ছিল যখন আপনারা বিনা ইন্টারভিউতে চাকরি দিয়েছেন লোকজনকে? ঠিকমতো ইন্টারভিউ হয় না, ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ে, তখন পাবলিক প্রকিউরমেন্ট, পাবলিক রুলস কোথায় ছিল? এইসব আবল তাবল কথা বলা হচ্ছে। কিন্তু সেগুলো এখন তো তদন্ত করা সম্ভব। তদন্ত শুধু নয়, এদেরকে বিচারের আওতায় আনা উচিত, শাস্তি দেওয়া উচিত, অন্তত তাদেরকে প্রকাশ্যে তাদেরকে জবাবদিহি চাওয়া উচিত। কেন তারা জবাবদিহি করবেন না? আমি আপনাকে একটা জিনিস বলি, 9% ইনক্রিজ বাজেট তারা হাতে পেয়েছিলেন। ওই 9% টাকার থেকে যদি 1% টাকা খরচও হয়ে যেত অতিরিক্ত, কি হইতো? ইউনিসেফ একটা সার্ভিস চার্জ নেয় এই কাজটা করার জন্য। এই সার্ভিস চার্জটা তারা ইউনিসেফের তারা গ্লোবালি নাই, তারা গ্লোবালি নাই, সবার কাছে নেয়। এবং এই টিকাটা সংগ্রহ করে দেয় আমাদেরকে গ্যাভি, গ্লোবাল অ্যাসোসিয়েশন অ্যালায়েন্স ফর গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন, তারা এটা সংগ্রহ করে দেয়। এবং শুধু কি আমাদের এখানে সংগ্রহ করে দেয় তা নয়। এখন একটা মজার বিষয় হচ্ছে যে মানুষ এখন দায়ী করছে, কেন তাহলে বড়দেরও হচ্ছে? বড়দেরও হবে, ছোটদেরও হবে। এখনো কিন্তু 60%-এর বেশি আক্রান্ত হচ্ছেন 15 মাসের নিচের বয়সী শিশুরা। কেন? কারণ এই দায় হচ্ছে এই ইউনূস সরকারের। তার সময় জন্মানো শিশুরা টিকা পায় নাই, না পাওয়ার কারণে আজকে এই শিশুরা তো শিকার হচ্ছেই, এরাই হয়ে গিয়েছে এই ভাইরাসটার ক্যারিয়ার। আর এখন যখন তারা এই ভাইরাসটা ছড়াচ্ছেন, আমাদের হার্ড ইমিউনিটিটা নষ্ট হয়ে গেছে। শাম হচ্ছে ইপিআইয়ের মধ্যে যে টিকাগুলি আমরা দেই তার মধ্যে অন্যতম সংক্রামক একটা ব্যাধি। এটাকে আটকে রাখতে গেলে 95% ইমিউনাইজেশন রেট থাকতে হয়, এবং এর অন্তত পক্ষে 90 ভাগের বেশি হইতে হবে। এবং এই অবস্থায় বাংলাদেশ অনেক দিন ছিল। এই জিনিসটাকে তারা কোনো একটা সময় এসে 60%-এ নামিয়ে নিলেন। তারপরে তারা টিকা দিয়েছেন, কিন্তু মাঝখানে যে ভ্যাকসিনেশন গ্যাপ হয়েছে, এই ভ্যাকসিনেশন গ্যাপটা তো তারা মিট আপ করতে পারেন নাই। এবং এইগুলা জানার জন্য না বেশি কিছু করার দরকার নাই। আপনি যান চ্যাটজিপিটিতে জিজ্ঞেস করেন, তাও উত্তর দিয়ে দিবে, এত তদন্তের দরকার নাই। কিন্তু হাস্যকর ভাবে আজকেও আলী রিয়াজ সাহেবের ইন্টারভিউ ছাপা হয়। এই লোকের জিজ্ঞেস করা উচিত সংবিধান আগে না মানুষ আগে। এখনো হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। এইসব লোকের রাজনীতির বিরুদ্ধে, মানে রাজনীতি নিয়ে কথা বলার আগে এদেরকে জিজ্ঞেস করা উচিত যে সংস্কার কমিশনটা তারা করেছিলেন, এই সংস্কার কমিশনে যাদেরকে নিয়োগ দিয়েছিলেন কিসের ভিত্তিতে দিয়েছিলেন? কোন যোগ্যতার ভিত্তিতে? যে স্বাস্থ্য উপদেষ্টা নিয়োগ দিয়েছিলেন কোন যোগ্যতার ভিত্তিতে? স্বাস্থ্য উপদেষ্টা যে 10ম গ্রেডে 3টা ভৃত্য নিয়োগ দিয়েছিলেন কোন যোগ্যতার ভিত্তিতে? কেন তারা এই কাজে অবহেলা করেছেন? এইসব প্রশ্নের কোনো উত্তর দিতে তারা রাজি না। উল্টা এখনো প্রেশার সচিব গান গেয়ে যাচ্ছেন যে তাদের কোনো দায় নাই। এসব গান হয় বন্ধ করতে হবে, আর না হলে তাদেরকে ডেকে এনে জিজ্ঞাসা করতে হবে। ডাক দেন এখানে, আমাদের সাথে বসিয়ে দেন, আমার সাথে বসিয়ে দেন, একটু জিজ্ঞাসা করি যে কি কারণে তারা এই শিশু মৃত্যুর জন্য দায়ী হয়ে আজকে শিশুদের মৃত্যুকে অবহেলা করছেন। কারণ তারা কথা বলতে পারে না, তাদের বাপ মা প্রান্তিক শ্রেণীর জনগোষ্ঠীর সদস্য, এবং তাদেরকে এখন ক্ষতিপূরণ দিলে সন্তান হারানোর ক্ষতিপূরণ টাকা দিয়ে হয়। সামান্তা ইসলাম বিরোধী দলীয় নেতা, আজকে আপনি জানেন পুলিশ সপ্তাহ শুরু হলো, এবং একই দিনে বিরোধী দলীয় নেতা সকালবেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন সম্প্রতি নওগাঁ জেলায় 4 জন, চট্টগ্রামে 3 জন, গাজীপুরে 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে, পত্রিকায় প্রকাশিত খবর। এবং আজ ভোর রাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বাগচালা গ্রামে গরুচোর সন্দেহে 3 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই যে বিনা বিচারে মানুষ হত্যা, এগুলো তো এক ধরনের মব। ধরুন গরুচোর সন্দেহে পিটিয়ে মারা হলো। সরকারের সবচেয়ে প্রভাবশালী মানুষটা স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আজকে পুলিশ সপ্তাহে গিয়েও এবং তার আগে পরেও বলছেন কোনোভাবেই মব সহ্য করবে না সরকার, কোনোভাবেই বিচারহীনতা মানা হবে না। এই ধরনের হত্যাকাণ্ডগুলো একটা নির্বাচিত সরকারের সময় কেন বাড়ছে? আমরা ইন্টারিমের সময় মনে আছে আমরা অনেকবার বলেছি পুলিশের মনোবল ভেঙে পড়েছে,
পুলিশ বিধ্বস্ত হয়ে পড়েছে, এখনো কি আসলে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছে না? না, অবশ্যই তো পারছে না, বেগ পাচ্ছে। আমার কাছে মনে হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে সবগুলো ফোরামে বসেন নাই, আসলে উনি টাইম পান নাই হয়তো, সনদ এবং ইত্যাদি ঠেকাতে গিয়ে সময়টা আসলে খরচ হয়ে গেছে। কিন্তু ওনার উচিত ছিল যে সবগুলো হেডের সাথে বসে, প্রত্যেকটা সেক্টরের সাথে বসে, আসলে এখানে কতগুলো জায়গায়, মানে আপনার মনে থাকার কথা যে ইন্টারিমের শুরুর দিকে পুলিশের কিন্তু 9 দফার একটা দাবিনামা ছিল, তো ওটা কিন্তু ফিল আপ হয় নাই, এবং এটা রোষ কিন্তু যায় নাই পুলিশের ভিতর থেকে, কারণ পুলিশের একটা বড় অংশই আসলে এভাবে দলীয়করণভাবে, মানে কোনো পার্টিকুলার দলের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে পালিত হতে চায় না। এটা একটা স্বাভাবিক ফেনোমেনা, এবং তারা যে আসলে যেই মানুষটা হয়ে ওঠেন যখন তাদেরকে কোনো কিছু আদেশ পালন করতে দেওয়া হয়, তখন আসলে যেই মানুষটা হয়ে ওঠেন তারা হয়তো পারিবারিকভাবেও এটা পছন্দ করেন না। সো ফলত ওই যে 9 দফা দাবির বাস্তবায়ন না হওয়াটা, এটার ফল আসলে আমাদের আরও অনেকদিন ভোগ করতে হবে। কারণ আমরা একটা যে আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে পুলিশকে আস্থায় নিতে পারছি না, জনগণ হিসেবেও তারাও কিন্তু আস্থায় আসতে পারছেন না। এখানে একটা বড় গ্যাপ তৈরি হয়েছে, এটা ফ্যাসিস্ট আমলের কারণে হয়েছে। কিন্তু আপনি সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ফ্যাসিস্ট আমলের উপরে দোষ চাপাতে থাকলে তো এটা সমাধান হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী উনি একসাথে এত কাজ করছেন যে উনি ওনার যে ডিপার্টমেন্ট সেটাকে ভুলে যাচ্ছেন বারবার। উনি জোর গলায় বারবার মব সহিংসতা হবে না, মব এখন থেকে আর হবে না, ওনার মুখের কথা এটা বন্ধ হবে না, এটা প্রচেষ্টার মধ্য দিয়ে বন্ধ হয়, পলিসি টেকিং এর মধ্য দিয়ে বন্ধ হয়, শক্ত অবস্থানের মধ্য দিয়ে বন্ধ হয়, এবং দৃষ্টান্তমূলক শাস্তির মধ্য দিয়ে এটা বন্ধ হয়। সবচেয়ে বড় ব্যাপার, স্বরাষ্ট্রমন্ত্রীর যে মন্ত্রণালয়ের কাজকর্ম শুধুমাত্র অপরাধী ধরা, সেটার সাথে তো আইন মন্ত্রণালয় যুক্ত। অপরাধী ধরে আপনি কি করবেন? বিচারের আওতায় তো আনবেন। এখন বিচার যখন বছরের পর বছর পেন্ডিং থাকে এবং অপরাধীকে নির্দিষ্ট অপরাধের কারণে ধরা না হয়, এবং যে উক্ত অপরাধী যখন রাজনৈতিক সুবিধা ব্যবহার করে ঘুরে বেড়াতে পারেন, তখন কিন্তু এটা আর সাইমultaneously ওয়ার্ক করবেন না। আমরা আরো উল্টো দেখতেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে পার্টির কোনো লোক আইসা পরিচয় দিলে লিগেলি হেল্প করো, যাক উনি অন্তত লিগেলি হেল্প করার কথা বলছেন, ইলিগেলি হেল্প করার কথা বলছেন না। কিন্তু যখন স্বরাষ্ট্রমন্ত্রী এটা কোনো একটা মডেল থানায় গিয়ে এটা বলেন, তখন কিন্তু একটা থরহরিকম্প লেগে যায়, মানে ওখানে কিন্তু আর স্বাভাবিক অবস্থা থাকে না। এইটুকু বলাই এনাফ, এবং এটা উনি মিডিয়ার সামনে বলতে দ্বিধা করছেন না। লিগ্যালি হেল্প করলে সমস্যা কি? লিগ্যালি হেল্প করলেও কোনো সমস্যা নেই, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে লিগ্যালি হেল্প করো, এই কথার কনোটেশনের মধ্যে ইলিগ্যালি হেল্প করার একটা কনোটেশনও যুক্ত আছে, কারণ আমাদের কালচারটাও। আমার মনে আছে নির্বাচনের আগেও আপনাদের বিরোধী দলীয় জোটের পক্ষ থেকে একটা শ্যাডো পার্লামেন্টের কথা বলেছিল। ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী কাজ করছেন না, পুলিশ কাজ করছেন, এগুলো আপনারা বলছেন, কিন্তু কি করলে এটা কমানো যেত? সেই শ্যাডো পার্লামেন্ট আসলে পার্লামেন্ট গঠিত হওয়ার কত বছর পরে বা কত মাস পরে আমরা দেখব? না, আমরা শ্যাডো পার্লামেন্ট গঠন করব, কিন্তু আপনি দেখেন শ্যাডো ক্যাবিনেট গঠন করব, কিন্তু কথাটা হচ্ছে যে আমাদের তো আসলে স্থানীয় সরকার কিভাবে কাজ করবে, আমাদের পুলিশ ব্যবস্থা কিভাবে কাজ করবে, এটা তো আমাদের দলীয় ইশতেহারই আছে, আমি তো আপনাকে সেটা বলতে পারি। এখন একটা পুলিশ সংস্কার কমিশন হয়েছে না, এখন ধরেন আমরা স্বাস্থ্য সংস্কার কমিশন নিয়ে আমরা এতক্ষণ যে সমালোচনাটা করলাম, এই সমালোচনা সত্ত্বেও তাদের একটা রিপোর্ট আছে, এই রিপোর্টের কিছু বাস্তবায়ন সম্ভবযোগ্য কিনা, এটা সমাধানযোগ্য কিনা, সেটা তো আমরা দেখতে পারতাম। অ্যাটলিস্ট আমাদের ক্যাবিনেট তো সেটা দেখতে পারত। সুযোগ ছিল। পার্লামেন্টে কি নিয়ে কথা হচ্ছে আপনি দেখেন, পার্লামেন্টে আসলে আমরা সময়টা নষ্ট করছি হচ্ছে স্তুতিগাথা নিয়ে, প্রশংসা বাণী দিয়ে, এবং হচ্ছে মানে ওই আবার একই বিতর্ক, এই একই বিতর্ক ঘুরে ঘুরে আসছে, ঐতিহাসিক বিতর্কের মধ্য দিয়ে আমরা তো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে হারিয়ে ফেলছি। এমন না যে পার্লামেন্ট ঐতিহাসিক বিতর্কের জায়গা না, ওই জন্য আপনি সংবিধান সংস্কার পরিষদটা করতেন, তাহলে ঐতিহাসিক বিতর্ক আপনি ওখানে নিয়ে যেতে পারতেন। কিন্তু পার্লামেন্টের গুরুত্বপূর্ণ সময় যেখানে মানুষকে আপনি সুবিধা বঞ্চিত করছেন, সেই সময়টা আপনি আর কখন পাবেন? এখন আসেন যে এই যে পুলিশ সংস্কার কমিশনের যে রিপোর্টটা, এই রিপোর্টটা কেন আমরা হারাতে, আমি বারবার কেন কমিশনগুলোর উপরে জোর দিচ্ছি, হতে পারে যে তাদেরকে চয়েস করার যে পদ্ধতি, এই পদ্ধতি নিয়ে আমারও কোশ্চেন আছে, যে যারা এটা দায়িত্ব পেয়েছেন, যেমন পুলিশ সংস্কার কমিশনের হেডের নাম কেউ জানে না, ওনার যে দায়িত্বটা, উনি তো নিজের, ধরেন আমি একটা কমিশনের হেড, আমি একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছি, এই প্রতিষ্ঠানটার যে মনোযোগ দাবি রাখে, এই মনোযোগটা কেড়ে নেওয়ার জন্য তো আমি অনেকগুলো কাজ দেখাবো না, উনি সেটা পর্যন্ত করেন নাই।
আপনি চিন্তা করেন যে মানে ইনক্যাপাবিলিটি আসলে কি পর্যায়ে পর্যায়ে গেলে, ছিল। এবং তাদের আসলে যে ভয়টা ছিল যে বিএনপি বা জামাত বা অ্যাডমিনিস্ট্রেশনে যেসব লোক আছে তাদের অপ্রিয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, তার জানের হুমকি, তাদের আসলে চেঞ্জ করার কোনো ধরনের মানসিকতাই ছিল না। ফলত স্বরাষ্ট্রমন্ত্রীকে এই জায়গাটা নিতে হবে, এবং আমার কাছে মনে হয় যে যদি ওনারা চান এই কমিশনের রিপোর্ট আদৌ কার্যকরী কিনা সেটার একটা কার্যকরী বডি তৈরি করে তারা দেখতে পারে। আমি সবসময় প্রসেসের কথাটা জোর দিচ্ছি। প্রফেসর আসিফ শাহান, জামাতের আমির এইসব তথ্য দেওয়ার পরেই বলছেন এগুলো কি কেবলই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ? ফলে একটা 2-2.5 মাস বয়সী সরকার যে বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসছে এবং তার সঙ্গে যারা বিরোধী দল তারাও তাদের দীর্ঘদিনের এলাই, সেখানে এরকম গলা কেটে হত্যা, জবাই করে হত্যা, গরুচর সন্ধ্যায় পিটিয়ে হত্যা এবং ঘটনাগুলো হঠাৎ করে ঘটা শুরু করলো কিনা? দেখুন, মানে এইখানে কয়েকটা ব্যাপার। আপনি যে হত্যাকাণ্ডের প্যাটার্নের কথা বললেন, একটা তো হচ্ছে গরুচর সন্ধ্যায় যেটা হত্যা, সেটাকে আপনি হচ্ছে গিয়ে মব বা এ ধরনের সেটা বলতে পারেন। আর যেগুলো খুনের যে ঘটনাগুলো ঘটছে সেটা তো আর মব বা হঠাৎ করে সৃষ্ট ইসে না, সেটা তো হচ্ছে গিয়ে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির যে গ্র্যাজুয়াল একটা ডিক্লাইন হচ্ছে, সেই ডিক্লাইনেরই তো এটা একটা ইন্ডিকেশন দিচ্ছে। দুইটার মধ্যে সম্পর্ক আছে, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা জায়গায় হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন ডিক্লাইন হয়, যখন ল এনফোর্সমেন্ট এজেন্সি বলি বা হচ্ছে মিনিস্ট্রি বলি, সে যখন তার দায়িত্ব পালন করতে পারছে না, তখন অপরাধী এ ধরনের কাজকর্ম এটার একটা প্রবণতা বাড়ছে। আবার একই সাথে অ্যাট দ্য সেম টাইম মানুষজন যখন দেখবে যে সরকার বা এ ধরনের কোনো কিছু নেই, বা আইন ব্যবস্থার প্রতি আমার হচ্ছে গিয়ে কোনো ধরনের নির্ভরশীলতা নেই, আমি এটাকে ঠিক আস্থায় নিতে চাচ্ছি না, তখন কিন্তু মানুষজনের আইন প্রয়োগ করা বা আইন বাস্তবায়ন করা সেটার প্রতি হচ্ছে মানুষের আর ঝোঁক থাকে না। মানুষ তখন আইন নিজের হাতে তুলে নেওয়ার, যেটা হচ্ছে আপনি যেই গরু চোর সন্দেহে যে বিষয়টা কথা বললেন, এটার সাথে সো দুইটার সাথেই এই আইন শৃঙ্খলা পরিস্থিতি এইটার অবনতির একটা অফকোর্স একটা সিগনিফিকেন্ট সম্পর্ক আছে। দেখুন, অন্তর্বর্তীকালীন সরকার বা ইন্টারিম গভর্নমেন্টের সময় একটা বড় বিতর্কের জায়গা ছিল যে সরকার মানুষের এই নিরাপত্তার জায়গাটুকু নিশ্চিত করতে পারছে না। এটা সত্যি কথা হতে পারে যে সরকার নিজে হয়তো যেই অধিকার হরণ করার যে টেন্ডেন্সি আমরা আগে দেখেছি সেইটা হয়তো সে কম করছে বা সেটা হয়তো সে করছে না, কিন্তু মানুষজনের যে নিরাপত্তা নিশ্চিত করা সেটা সে করতে পারছে না। যে কোনো একটা সরকারের বেসিক রেসপন্সিবিলিটি, একদম বেসিক রেসপন্সিবিলিটির জায়গাটা হচ্ছে জীবনের নিরাপত্তা দেওয়া, মানে এতটুকু বেসিক রেসপন্সিবিলিটি। কারণ স্টেটকে আমরা অনেক সময় যখন আমরা স্টেটকে ডিফাইন করি, আমরা বলি হচ্ছে স্টেট হচ্ছে একমাত্র লেজিটিমেটলি কোয়ার্সিভ মিনসের উপর মনোপলি থাকা অথরিটি। তাহলে এই কোয়ার্সিভ মিনসের উপরে তার যে কন্ট্রোল থাকা, এটা তো হচ্ছে গিয়ে তার মানে এটা থাকাটা তো হচ্ছে স্বাভাবিক, কারণ এটা দিয়েই তো হচ্ছে সে কাজগুলো করছে, এটাই হচ্ছে তার ম্যান্ডেট। সো এসেনশিয়ালি যদি সেইটাই ঠিকঠাক হয়, তাহলে স্টেট যদি হচ্ছে গিয়ে সে কোয়ার্স করার তার যে অ্যাবিলিটি আছে, আইন শৃঙ্খলার কথা আমি হচ্ছে বোঝাচ্ছি, তাহলে সেইটাকে জনগণ বিশ্বাস করতে পারছে না, সেটা যথাযথভাবে এনফোর্স হতে পারছে না। অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এই ঘটনাগুলো ঘটছে। এখন আসুন, যেটা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এই যে ঘটনাগুলো ঘটছে, এইটা কোন মন্ত্রণালয়ের ব্যর্থতা? এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা। এখন পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রবলেমগুলোকে অ্যাকনলেজ করে কোনো কিছু বলেছেন? এখন পর্যন্ত হচ্ছে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর অনেক কিছু নিয়ে মুগ্ধ, তার বাগ্মিতা নিয়ে মুগ্ধ, তার সংবিধান জ্ঞান নিয়ে মুগ্ধ, তার বিভিন্ন বিষয়ে জুলাই সনদ নিয়ে তার যে বক্তব্য সেটা নিয়ে মুগ্ধ। এর কোনোটাই কিন্তু তার প্রাইমারি পোর্টফোলিও না। তার প্রাইমারি পোর্টফোলিও হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই কাজগুলো, এগুলোকে হচ্ছে কি, এগুলোর জন্য তো তাকে আমাদের উই নিড টু টেক হিম টু টাস্ক ফর দ্যাট। উনি জুলাই সনদ নিয়ে যেটা বললেন, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন, ওটা ওনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেটাতে তিনি যথেষ্ট ভালো, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে স্পেসিফিক যে রেসপন্সিবিলিটিটা, এবং যেইটা আমার কাছে আরও একটা জিনিস, যে কথাটা সামান্তা শারমিন খানিকটা বলবার চেষ্টা করেছেন, যে জিনিসটা বিরোধী দল অনেক সময় আমার ধারণা মিস করে যায়, এই যে এই ঘটনাগুলো ঘটছে, এইটার সাথে সংস্কারের একটা স্পষ্ট সম্পর্ক আছে। এই সম্পর্কটা সামহাও লিঙ্কড হচ্ছে না। আপনি যদি দেখেন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা একটু আগে উনি বললেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে যাওয়া, সেটার সাথে পুলিশ ল এনফোর্সমেন্ট এজেন্সির যে দুর্বলতা, এটার সাথে পুলিশ কমিশন যে তৈরি করার যে প্রস্তাবটা ছিল, সেটা তো একটা সম্পর্ক আছে। মানে সেটা তো অবজেক্টিভলি পাওয়ারফুল পুলিশ নিয়োগের একটা
Mechanism একটা হতে পারে। মেকানিজম তো হচ্ছে গিয়ে সেটা দেয়, তাহলে সেইটার সাথে এই যে ঘটনাগুলো ঘটছে তার একটা সম্পর্ক আছে। সো একই সাথে সরকারের সংস্কার বিষয়ক যে মানে কার্যক্রম সেটাকে সমালোচনা এবং সেটার সাথে লিঙ্ক করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে ব্যর্থতা, এই দুটাকে তো একসাথে নিয়ে একসাথে আসার একটা দেখার সম্পর্ক সুযোগ আছে। আছে। জি। সেই আলোচনাটা তো হচ্ছে না আনফরচুনেটলি। ডক্টর তুষার, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সেই সঙ্গে পুলিশের মনোবল, থানাগুলোকে অ্যাক্টিভ করা, পুলিশ সপ্তাহ চলছে এবং এই ধরনের অপরাধ বাড়ে, এগুলো কি খুব স্বাভাবিক ঘটনা প্রবাহ, বা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা সরকার চেষ্টা করছে সেগুলো বলে পার পেয়ে যাওয়ার খুব সুযোগ আছে? এখানে আসলে পার পাওয়া না পাওয়ার কিছু নাই। মূল বিষয় হচ্ছে যে অপরাধ প্রবণতা বাড়ছে সমাজে। অপরাধ প্রবণতা শুধু একটি কারণে বাড়ে না, বিভিন্ন এলাকাতে চুরি বেড়েছে, গ্রিল কাটা, চোর ডাকাত এগুলো বেড়েছে। কিন্তু মনে রাখতে হবে যে অপরাধ প্রবণতা, যারা অপরাধের সায়েন্টিস্ট তারা ভালো বলতে পারবেন, আমি আমার সাধারণ বুদ্ধি থেকে বলি, দারিদ্র বৃদ্ধিপ্রাপ্তিও কিন্তু অপরাধ প্রবণতা বাড়ার একটা অন্যতম কারণ। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতির আরেকটি বড় কারণ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী যদি ঠিকমতো আইনের প্রয়োগ করতে না পারেন, এবং না করতে পারার পেছনে অনেকগুলি কারণ আছে, যার মধ্যে দু একটি আপনি বলেছেন, মনোবল ক্ষয় হয়ে যাওয়া, কিন্তু একই সাথে কিন্তু ইকুইপমেন্টের স্বল্পতা রয়েছে, জনবলের স্বল্পতা রয়েছে, এমনকি ফোকাসেরও একটা পরিবর্তন ঘটেছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে অন্তর্বর্তী সরকারে বারবার ফিরতে হয়। অন্তর্বর্তী সরকার তো আমাদেরকে একটা উন্নত শাসন ব্যবস্থা উপহার দেওয়ার মতো একটা কথা বলেছিলেন যে তারা এমন কিছু একটা দেখাবেন যেটা স্বৈরতন্ত্রের বিপরীত হবে। কিন্তু ওই সময় তারা কি নিয়ে ব্যস্ত ছিলেন? তারা পুলিশের মনোবল বৃদ্ধি করার চাইতে তারা যেটি করেছিলেন, পুলিশের মনোবল যাতে তারা ভাঙে সেরকম কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি কয়েকটা শুধু উল্লেখ করি। একটা হচ্ছে আনসারি লোকজন এসেছিল বেতন বৃদ্ধির দাবি টাবি জানাতে, যেমন পরীক্ষার্থীরা গিয়েছিল অটো পাসের দাবি জানাতে। তারা ভেবেছিল কি যে স্বৈরতন্ত্রের পতন হয়েছে, এখন দাবি দাওয়া করলে পরে মানে কিছু পাওয়া যাবে, বলে দিল এটা লীগ, আনসার লীগ। তারপরে রিক্সাওয়ালারা নামলো, বললো রিক্সা লীগ। আপনি প্রবণতাটা লক্ষ্য করে দেখেন, ট্যাগিং এটা সরকারই প্রথম শুরু করলো, অন্তর্বর্তী সরকার। এবং কাকে ট্যাগ করলো? একটা অক্সিলিয়ারি বাহিনী যারা পুলিশকে খুব হেল্প করে। আপনি বলেন তো আনসার এখন কি করে? এখনো পুলিশ কি হেল্প করে? মানে আসলে কি করতে পারে? মানে পারার মতো অবস্থায় আছে কি না, এটা একটু খোঁজ নেন। দ্বিতীয় হচ্ছে পুলিশ, তারা পুলিশের পোশাক বদলাতে ব্যস্ত হয়ে গেলেন, অথচ খুব দরকার ছিল পুলিশকে এক জায়গায় নিয়ে এসে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য তাদের প্রতি আস্থাটা দেওয়া। আমরা কি দেখলাম? ওসি মামলা ছাড়া লোকজনকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছেন, কেন? থানা ঘেরাও হয়েছে। তখন ওই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কি করা উচিত ছিল? ওসিকে বলা উচিত ছিল যে আপনি যারা ঘেরাও করেছে তাদেরকে দূর করেন, কেননা মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার করতে তো আইন মানে বাধ্য না। কিন্তু এই বেআইনি কাজটা করতে সরকার উৎসাহ দিয়েছেন। থানায় লোকজনকে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে অন্য থানায় মামলা তৈরি করা হয়েছে, ডিবির অফিসে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রেখে মামলা দেওয়ানো হয়েছে। এগুলো কি স্বৈরতান্ত্রিক আচরণ না? এই কাজগুলি কাদেরকে দিয়ে করানো হয়েছে? পুলিশকে দিয়ে তো করানো হয়েছে। তাহলে পুলিশের মনোবল আপনি উদ্ধার করতে পারতেন কিভাবে? আপনি যদি তাকে আগের শাসন থেকে একটা আইনের শাসনে নিয়ে আসতে পারতেন, সেটা না এনে আরো বেআইনি শাসনে তাদেরকে ঢুকিয়ে দিলেন। তারপরে কি করলেন? দোষর খুঁজতে শুরু করলেন। যারা অতিরিক্ত দোষর তারা কিন্তু চলেই গিয়েছে, খুঁজে পাওয়া যায় না তাদেরকে, অনেকেই চলে গিয়েছেন, পাওয়া যায় না, অ্যাবসকন্ডিং। এরপরে যারা এখানে ছিলেন তাদের অনেক সৎ কর্মচারীকেও বিভিন্ন সময় প্রমোশন পেয়েছেন, কেন? এই কারণে তাদেরকে দোষী করা হয়েছে, দায়ী করা হয়েছে। আমি অন্তত 10 জনের নাম বলতে পারবো আপনাকে অনুষ্ঠানের পরে, যারা একেবারেই সৎ অফিসার, চাকরি গেছে কারণ ওই সময় প্রমোশন পেয়েছেন। একটা সরকারের সময় কিন্তু সৎ অসৎ দুই পক্ষই প্রমোশন পায়, সব লোক তো আর সরকারের সাথে থাকে না। আর সরকারি চাকরি করে কোথায় যাবে? সরকারি নির্দেশ মেনেছে, এই ড্রেস পরেছে, ট্রেনিং করেছে, এরা কোথায় যাবে? চালাতে জানে শুধু বন্দুক পিস্তল, এই কাজটাই শিখেছে। এদেরকে তো আপনাকে ভালো করে চিন্তা করা দরকার ছিল, চিন্তা করে নাই। এবং বিভিন্ন অভিযোগের ভিত্তিতে চিলে কান নিয়ে গেছে, এরকম ভিত্তিতে বহু লোককে ওএসডি করেছে, এখানে সরিয়েছে, সেখানে সরিয়েছে, এইখানে পোস্টিং দিয়েছে, ওখানে পোস্টিং দিয়েছে। আপনার মনে আছে পটিয়া বা এরকম কোন একটা জায়গাতে এক ওসি, তাকে ঘেরাও করেছিল মামলাবিহীন রাখার জন্য, এবং সেটা প্রতিরোধ করেছে। সে সেটা প্রতিরোধ করেছিল কেন? সেই জন্য তাকেই পরে দোষী হতে হয়েছে। এইগুলি যখন তারা করেছেন, তারা এই পুলিশি ব্যবস্থাটাকে ক্ষতিগ্রস্ত করেছেন। নিউ মার্কেটের একটা জায়গাতে একজন পুলিশকে বসিয়ে রাখা হয়েছিল, থানায় কেউ আসলে তাকে চা কফি খাওয়াবে। আমার কাছে ছবি আছে, চা কফি খাওয়াচ্ছে ভদ্রলোক। কেন? সবাইকে নাকি ভালো আচরণ করতে পারেন, চা কফি খাবে। চা কফির টাকাটা কোত্থেকে এসেছিল এটা কিন্তু কেউ জানে না। বেচারা নিজের পকেট থেকে চা কফি কিনে এনে খাইছে ভয়ে। এই যে ভয় তৈরি করা হয়েছিল পুলিশের মধ্যে, এটা তো ঠিক হয় নাই। এবং আজকে
হত্যা মানুষের হত্যাই। যদি পুলিশের হত্যা হয়ে থাকে এবং সেই হত্যার পেছনে যদি অপরাধ প্রবণতা থেকে থাকে, কি করে আমরা ধরে নিচ্ছি যে সমস্ত থানা লুট হয়েছে বা ফাঁড়ি লুট হয়েছে সবই আন্দোলনকারীরা করেছে অথবা করে নাই? সেখানে কি কোনো সুযোগ সন্ধানী ব্যক্তি ছিল না? কেউ কি সেখানে কোনো ধরনের উদ্দেশ্য হাসিল করার জন্য করেন না? এটা আপনি কি করে প্রমাণ করতে পারেন? কিন্তু এটার তো কোনো তদন্ত হচ্ছে না বা হয়ও নাই। এইসব বহু কারণে পুলিশের মধ্যে এক ধরনের পিছিয়ে থাকা প্রবণতা আছে এবং মানুষের মধ্যে যে পুলিশকে অসম্মান করার একটা সংস্কৃতি তৈরি করে দেওয়া হয়েছে, সেটা কি দূর করা হয়েছে? আরো বেড়েছে। একটা ড্রেস পরা লোককে মানুষ এইভাবে অপমান করতে পারে না, কিন্তু করছে। পুলিশকে বিভিন্ন জায়গাতে পোশাক পরিহিত অবস্থায় আমরা অপমানিত হতে দেখেছি। থানার মধ্যে একজন লোক ছেলেকে ঢুকে দেখি নাই, থানা পুড়িয়ে দিয়েছি, মেরে ফেলেছি এইসব বলছে। সেই ছেলেটা কি হয়েছে? কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তাহলে এই অন্তর্বর্তী সরকার কিন্তু আইনের শাসনের নাম করে এই যে পুলিশি ব্যবস্থাকে যারা আইনকে প্রয়োগ করেন, প্রযুক্ত করেন, তাদেরকে নানানভাবে অপদস্থ হতে দিয়েছেন এবং তার ফল এখন আমরা পাচ্ছি। আর এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আপনি যদি দায়ী করতে যান, তাহলে আমি আপনাকে একটা কথা বলি। আগে স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের সময় তার পাশে দাঁড়িয়ে থেকে একজন বলছে 48 ঘন্টা না 24 ঘন্টা আলটিমেটাম, কালকে ওনারা পদত্যাগ করতে হবে, উনি পাশে দাঁড়িয়ে মাথা নাড়ে। এই লোককে স্বরাষ্ট্রমন্ত্রী অবস্থায় রেখে দিয়েছিলেন অন্তর্বর্তী সরকার। রাত দুপুরে ব্রিফ করে, তারপরে এক প্রশ্ন করলে পরে আলুর দাম, পটলের দাম, পেঁয়াজের দাম কি জানি বলে। এরকম একটা অবস্থা যখন হচ্ছিল, আপনি মনে করেন অন্তর্বর্তী সরকার অবহেলা করে না? অন্তর্বর্তী সরকার অবশ্যই অবহেলা করেছে। মব হতে দিয়েছে, কিন্তু সেই মবের কাউকে গ্রেপ্তার করে নাই। বাউলদের উপর হামলা হয়েছে, সংস্কৃতি উপদেষ্টা বলেছে বাউলদের কিনা আমরা অনেক কিছু করেছি, দু একটা জায়গায় হামলা হয়েছে, কি হয়েছে? এই ধরনের কথাবার্তা তারা বলেছে এবং এই হামলা করা, এই বিষয়গুলিকে তারা লেজিটিমেসি দিয়েছেন। আর শেষ করি, প্রধান উপদেষ্টার এই মুহূর্তে আমার কাছে রিলটা আছে, এই মুহূর্তে এসেছে, আমি জানি না কেন এসেছে। সেটা হচ্ছে উনি বলছেন তো সরকারের মধ্যে তারা আছে, তোমরা বলো, কিন্তু তোমাদের গ্রামে কি তারা নাই? তোমরা তাদেরকে প্রতিহত করো। কিভাবে? আপনি গ্রামে কেউ থাকলে কিভাবে প্রতিহত করবেন? তার মানে আইন নিজের হাতে তুলে নেওয়াকে উৎসাহ দিলেন কে? প্রধান উপদেষ্টা স্বয়ং। উনি বললেন তোমাদের গ্রামে লোক নাই, তোমাদের কাছে তোমাদের কি বলে তেজ নাই, এটা বলে উনি বললেন তোমরা তাদেরকে প্রতিহত করো। কিসের ভিত্তিতে তারা প্রতিহত করবে? সাধারণ ছেলে মেয়েরা গ্রামের মধ্যে কে আছে কে নাই, এই যে প্রতিহত করার সংস্কৃতি কোনো উৎসাহ দিয়ে দিলে। মোহাম্মদ ইসলাম, হঠাৎ করে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থিতা নিয়ে বেশ সিরিয়াস। ঢাকা শহরে আগে করেছেন, বিভিন্ন সিটি কর্পোরেশনে করছেন, আজকে 100টি উপজেলা এবং পৌরসভায়ও করলেন। স্থানীয় সরকার নির্বাচনের কোনো আলামত দেখেন? না, আমি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে প্রশাসক যারা বসেছেন বেশ আটসাট হয়েই বসেছেন। উঠার কোনো টেনশন তাদের মধ্যে আছে মনে হচ্ছে না, কিন্তু বীর দর্পে এক একজন প্রশাসক ঘোষণা দিয়ে যাচ্ছেন যে তারা যেই পদে বসেছেন ওই পদেই মেয়র ইলেকশন করতে চান। সো এটা খুবই অদ্ভুত একটা, এবং এই নির্বাচনের জন্য মানে আমরা আসলে বিএনপিকে যেভাবে দেখেছি, আপনি যদি ফেনোমেনা বা এসেন্স খেয়াল করেন, বিএনপি হচ্ছে একটা নির্বাচন। উনি বারবার বলেছে আমরা নির্বাচন কেন্দ্রিক দল, আমরা গণতান্ত্রিক দল, আমরা এটা সেটা, মানে নির্বাচন কেন্দ্রিক তাদের। কিন্তু অদ্ভুত বিষয়, 2/3 পাওয়ার পরে নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচন উভয়টার ব্যাপারে চরম অনীহা মানে বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। এবং এটা খুবই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে যদি ওই প্রশাসককে যিনি বসেছেন তাকে যদি আসলে মেয়র নির্বাচনের জন্য প্রস্তুত করা হয় এবং উনি যদি আসলে এই মনোনয়নটা দল থেকে পান, এটা খুবই ভয়ানক হবে। এবং আপনি জানেন যে আমাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই কারণেই ভয়ানক হবে, এবং সেই সাথে আপনি শুধু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না, আপনি আমাদের এখানে এমপির যতটুকু সক্ষমতা থাকে লিগেলি, আমি ইলিগেলের বা উন্নয়ন কর্মকাণ্ডে জড়িত হওয়া, এটা তো বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রবলেম, আমি ওটার কথা বলছি না। মেয়রের আসলে আওতা অনেক বড় থাকে এবং বড় শহরগুলোতে আওতা বড় থাকে। শুধুমাত্র তাই না, তারা অনেকগুলো মন্ত্রণালয়ে ওভারল্যাপিং কাজ করে অভ্যস্ত। সো পাওয়ার প্র্যাকটিসের জায়গা যদি বলেন, এইটা একেবারে মানে খুবই প্রাইম জায়গা হয়ে ওঠে। তার মানে আপনাকে একটা চাপ প্রয়োগের কৌশল হিসেবে এখন আগেভাগে প্রার্থী ঘোষণা করছেন, নাকি এটা জামাতের সঙ্গে বার্গেনিং এর কৌশল হিসেবে করছেন? আমাদের সক্ষমতা অনুযায়ী আমরা তো আসলে এই প্রস্তুতি আমাদের আগেও ছিল। আপনার মনে আছে নিশ্চয়ই যে আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিল তখন থেকে আমরা বলছি যে স্থানীয় সরকার ইলেকশনটা দেওয়া উচিত ছিল। তো তাতে করে আসলে দলীয়করণের যে মাত্রাটা, এটা কিছুটা কম হলেও হতে পারতো। আপনি অনেকগুলো জায়গায় হয়তো কিছু পকেট আপনি বের করতে পারতেন, গণতান্ত্রিক পকেট। কিন্তু এখন এসে আমরা মানে এই প্রস্তুতি তো আমাদের তখন থেকেই আছে। তো এখন এসে এটা তো নতুন কিছু না, এটা হচ্ছে কোর্স অফ অ্যাকশন এনসিপির, এটাই যে তারা স্থানীয় ইলেকশনের জন্য প্রস্তুতি নিয়েছিল, এখন প্রার্থীগুলো ঘোষণা হবে। জি, ডক্টর আসিফ খান, আপনি স্থানীয় সরকার নির্বাচন দেখেন খুব দ্রুত? না,
অ্যাটলিস্ট এই বছর আমি দেখি না, কারণ আমার যতটুকু মনে পড়ছে যে সরকারের দিক থেকেও বোধহয় এরকম একটা কথা বলা হয়েছে যে এই বছরের শেষ নাগাদ কাজকর্ম মির্জা শুরু ফখরুল হবে। ইসলাম আলমগীর বলেছেন। সো এই সাথে বলা হয়েছে, সো আমি সেটার মানে পসিবিলিটি হচ্ছে গিয়ে দেখি না। কিন্তু সেটা জরুরি কিনা? অফকোর্স জরুরি, এবং যেটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, সেটা বিএনপি নিজের স্বার্থের জন্যই জরুরি। আমি একটা জিনিস বলি, যেমন বেশ কিছু গবেষণা যেটা করা হয়েছে, যেমন ফ্যামিলি কার্ডের যে ডিস্ট্রিবিউশনের যে কাজগুলো করা হয়েছে, কিছু গবেষণা যেগুলো এখনও চলছে, সেখান থেকে হচ্ছে কি একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস যেটা এসেছে, সেটা হচ্ছে যে আপনি যে এই ফ্যামিলি কার্ডের রিসিপিয়েন্ট যারা হবে, বেনিফিশিয়ারি যারা হবে, এই সিলেকশনটা খুব ভালো হয়েছে। প্রক্সিমিন টেস্টিং করে ওনারা রাইট বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করার কাজটা এটা তারা করেছেন। সমস্যা হচ্ছে দুটো জায়গায়। এক, এই যে কার্ডগুলো, এগুলো যখন ডিস্ট্রিবিউট করা হবে, এই ডিস্ট্রিবিউট করার জন্য আপনার লোকাল গভর্নমেন্ট লেভেলে কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নেই, আপনার মেম্বারও নেই, হচ্ছে চেয়ারও নেই, কোনো ধরনের হচ্ছে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নেই। অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট, এই যে যারা পোটেনশিয়াল বেনিফিশিয়ারি, তাদের একটা অংশ এই কার্ডগুলো পাচ্ছেন না। তার চেয়ে যেটা বিপদের কথা, যে বাংলাদেশে এর আগে সবসময় এই সোশ্যাল সেফটি নেটগুলোর ডিস্ট্রিবিউশনের সময় মানুষজনের সবচেয়ে কাছের লোক হচ্ছে তার মেম্বার। সে মেম্বারের কাছে যায়, সে চেয়ারম্যানের কাছে যায় যে এই কার্ডটা আমি কীভাবে পেতে পারি। ফর্মালিও সে করে, ইনফর্মালিও করে। এখন যেটা হচ্ছে, যেহেতু লোকাল গভর্নমেন্টে কিছু নেই, মানুষজন আসলে একমাত্র জানেও না যে আমি আসলে কার কাছে যাব, কিভাবে যাব, ইউএনও পর্যন্ত পৌঁছানো তার জন্য হচ্ছে গিয়ে খুব ডিফিকাল্ট। এইখানে ঘটনা শেষ না। যারা আবার কার্ড পেয়েছেন, তারা অনেকে হচ্ছে গিয়ে কার্ডের যে টাকাটা ঢোকার কথা, সেটা হচ্ছে গিয়ে ঢুকছে না, এবং অ্যাজ এ রেজাল্ট তারাও হচ্ছে গিয়ে এটা এগেইন তারাও সে একই সমস্যায় পড়েছেন, কার কাছে যাব আমি। এখন যদি হচ্ছে কি ওনারা এখানকার যে স্থানীয় বিএনপি নেতা বা ওনাদের কাছে যান, তাহলে তো একটা ক্লায়েন্টেলিস্ট নেটওয়ার্কের মধ্যে পড়ে গেলেন। যেটার বেনিফিশিয়ারি সিলেকশনটা আপনি খুব ভালো করেছেন, সেটা যদি ঠিকঠাক মতো ডিস্ট্রিবিউট অপারেট করতে না পারে, তাহলে তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এসে কাজ করলেন। এখন এই জায়গাটাতে এই যে ইলেকটোরাল অ্যাকাউন্টেবিলিটি আসলে, সেটা হচ্ছে কি একটা পজিটিভলি এই জিনিসটা কাজ করতে পারে। এবং আরও এখানে আরেকটা ব্যাপার আছে যে আপনার, এবং এই কথাটার সাথে আমি একমত, যে স্থানীয় সরকারে আপনি যে প্রশাসকদের নিয়োগ দিয়েছেন, এই প্রশাসকরা সেখানে যতদিন থাকবেন, দুইটা ঘটনা ঘটবে। এক, উনি যত বেশি হচ্ছে এই ডিস্ট্রিবিউশনের নেটওয়ার্কটাকে হাত করবেন, তত বেশি হচ্ছে গিয়ে উনি পোটেনশিয়াল ভোটারদেরকে ইনফ্লুয়েন্স করবেন, যার একটা ইম্প্যাক্ট হচ্ছে গিয়ে আপনার ভোটিং রেশিওতে পড়বে। তাহলে যে কম্পিটিশনটা হবে, সেই কম্পিটিশন তো অ্যাবসলিউটলি একটা আনফেয়ার কম্পিটিশন হবে। সেই আনফেয়ার কম্পিটিশনে তো হচ্ছে গিয়ে আপনি যদি হচ্ছে গিয়ে সে করেন, তাহলেও হচ্ছে গিয়ে এটা প্রকৃত একটা গণতান্ত্রিক পরিবেশ তো হচ্ছে গিয়ে দিতে পারবেন না। জি, ডক্টর তুষার, এনসিপির এই সময়ে নির্বাচনের প্রার্থিতা ঘোষণা করা বড় শহরগুলোর পরে বিভিন্ন জায়গায়, এবং সেটাকে কেন্দ্র করে যোগদান প্রক্রিয়া, এটা কি কেবলই একটা রাজনৈতিক স্বাভাবিক প্রক্রিয়া, নাকি এটা এনসিপির কৌশলগত বা সরকারকে চাপে রাখার কৌশল হতে পারে? আমি বলবো এনসিপি কাজটা ঠিক করছে, এই জন্য যে তারা একটা নতুন দল, এবং তাদের প্রার্থী ঘোষণা করে দিয়ে তারা তাদের কমিটমেন্টটা দেখিয়েছে যে তারা একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনে তারা প্রার্থীদেরকে পরিচয় করে দিয়ে প্রার্থীদেরকে চেনার সুযোগ করে দিয়েছে তাদের এলাকার লোকজনকে। কারণ তাদের অনেক প্রার্থী তো আছেন সেই অর্থে নতুন বিএনপি বা জামাতের প্রার্থীদের মতো বয়স্ক না, বা তারা ওই রকম ক্ষমতাশালীও না। ক্ষমতাশালী বলতে আপনি বুঝতেই পারছেন, এলাকার প্রভাব প্রতিপত্তি, টাকা পয়সা। তো এইসব কারণে আমি বলবো যে এনসিপিটা ভালো কাজ করেছে। আর দ্বিতীয় হচ্ছে যে তারা এটা ঘোষণা করে দেওয়াতে যেটা সুবিধা হয়েছে, যে তারা যদি দর কষাকষিতেও যায় তাদের অ্যালায়েন্সদের সাথে, তাহলে এই অ্যালায়েন্সে তারা এখানে একটা ভালো পজিশনে থাকবে, কারণ তারা সব জায়গাতে এটা করতে পেরেছে। পাশাপাশি এটা তো ঠিক যে যদি আপনি মনে করেন যে চেয়ারম্যান কিংবা অন্যান্য বড় পদগুলির বাইরেও তো প্রচুর কাউন্সিলর আছে, এবং সেই সব জায়গাতে যারা এনসিপিতে এখন যোগ দিয়ে ওই নির্বাচনগুলি করতে চাইবেন, তারা অন্তত এটা বুঝতে পারবেন যে ওই এলাকাতে চেয়ারম্যান কে হচ্ছে, কারণ এনসিপির প্রার্থী বলে দিয়েছেন। এইটা বিবেচনায় নিয়ে তারা ওইখানে একটা সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ অনেকেই হয়তো এনসিপির ওই কথায় মানে প্রভাবিত হয়ে হয়তো এনসিপিতে যোগ দিবেন। এনসিপি বলেছে না যে যদি সরাসরি কোনো অপরাধে যুক্ত না থাকে, তারা যে কোনো দল থেকেই তাদের দলে মানুষজনকে গ্রহণ করবেন। তাহলে আমি মনে করি যে এনসিপির জন্য এটা ভালো হয়েছে। তো নতুন দল হিসেবে যদি তারা নির্বাচনে নাও যেতে, এই নির্বাচনটাকে কেন্দ্র করে তাদের একটা সংগঠন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। সরকার কি খুব দ্রুত নির্বাচন দেবে বলে মনে হয়? আমার তো এখানে তো একটা সরকারের বাধ্যবাধকতা আছে, যদিও এখানে অন্তর্বর্তী সরকার 1 বছরের বেশি সময় ধরে নর্থে প্রশাসক দিয়ে রেখেছিলেন, সাউথেও প্রশাসক দিয়ে রেখেছিলেন। নিয়ম কিন্তু 1 বছর দিতে পারার কথা না, এটা আমার ধারণা শাহান ভালো জানবে। সম্ভবত 6 মাসের একটা বাধ্যবাধকতা আছে, 6 মাসের মধ্যে প্রশাসক বদলাতে হয়। তো কিন্তু প্রশাসক তো তারা দিয়েছিলেন। তো আমি মনে করি যে বিএনপি আমার ধারণা শীতের শেষে, মানে ডিসেম্বর জানুয়ারির দিকে নির্বাচন
নির্বাচনের দিকে মনোযোগী হবে। এটা না হলে বিএনপির ক্ষতি হবে, কেননা বিএনপি তার যে জনপ্রিয়তাটা এই মুহূর্তে তাদের কাছে আছে, যত দিন যাবে সরকারে থাকলে জনপ্রিয়তা কিছু কমে। কারণ আপনি যতই চেষ্টা করেন না কেন, এলাকাতে ভিন্ন ধরনের একটা অবস্থা তৈরি হয়, আবহ তৈরি হয়, কোথায় কে কি ধরনের কাণ্ড কারখানা করবে এগুলো কন্ট্রোল করতে হবে, একে বহিষ্কার তাকে বহিষ্কার। এর মধ্যে গিয়ে দেখা যাবে লোকাল ইলেকশনে তাদের কিন্তু অনেক প্রার্থীর অবস্থা দুর্বল হয়ে যেতে পারে। সেই কারণে আমিও মনে করি বিএনপি যদি স্থানীয় সরকারে ভালোই করতে চায় তাহলে তাড়াতাড়ি নির্বাচন দিলে তাদের লাভ হবে।